আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। চলে এলাম আপনাদের মাঝে ঈদের দিন সকালবেলা। তো আমি এই যে কেমন করে দেখাই আপনাদেরকে, আচ্ছা আয়নার দিয়ে দেখাই। হ্যাঁ, এই মেরাই দেখেন, এই হচ্ছে আমার আউটফিট ঈদের। হ্যাঁ, এটা আপনারা তো আগেই দেখেছেন, এটা আমার ছেলে আমার জন্য নিয়ে আসছিল। এই যে আমার আউটফিট, তো এটা আমার ছেলে নিয়ে এসেছিল মণিপুরি একটা কি বলে এটাকে, একটা মণিপুরি একটা ড্রেস আর কি, ইন্ডিয়ান মণিপুরি ড্রেস। তো ওটাই আমি আজকে সকালে পরেছি। এখন এত প্রচণ্ড গরম যে কটনের ড্রেস পরেছি। তো সাথে আরেকটা আছে, পরে যদি চেঞ্জ করি তখন আবার দেখা যাবে কি করি। তো ঠিক আছে, সাথে থাকেন। আর একটু সিনিয়র হয়ে গেলে কিন্তু যাবে। বরপর বাসার এগুলো কি সব ইয়ের বানানো, তোমার বানানো? এগুলো সব শাপলার বানানো ঈদের মিষ্টি। এই তোমরা নাও না ঈদের সালামি? হ্যাঁ হ্যাঁ, এটা কি যেন একটা সুজি দিয়ে বানাই নিয়ে আসছে লিজা, একটা কি যেন বানাই নিয়ে আসছে। এই যে ছোট্টর বাসার সেমাই পায়েস, চলে আসলাম ছোট্টর বাসায়। হ্যাঁ, এখন চলে আসছি ছোট্টর বাসায়। আমরা একটু চা খাবো, সব সালাম পড়ব দ্রুত গতিতে। আমরা এখন চলে এসেছি জলসিঁড়িতে অল্প একটু সময়ের জন্য। তারপর এখান থেকে আমরা চলে যাব দাদুর বাসায়, আমাদের লাঞ্চ ওখানে। এই যে জলসিঁড়ি, ওই যে ছেলে গাড়ি পার্ক করছে। এই যে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। কি সুন্দর এখানে খোলামেলা। এই যে হচ্ছে বিল্ডিং। এই যে জলসিঁড়ির দোতলায় উঠে গেলাম। জলসিঁড়ির বাড়ির এটা হবে অফিস রুম, অনেক সুন্দর। নিচে এখনো এই যে কাজ চলছে। এখন উঠে যাব 3 তলায়। এইটা হচ্ছে বাসা হবে, এই পুরোটা। আর এই যে 4 তলার সিঁড়ি, এটা হচ্ছে 4 তলার ছাদ। পুরোটাতেই পানি এখন, সেজন্য আর ভিতরে উঠলাম না। 7 দিন এখানে পানি দেওয়া থাকবে। এটা সেম দোতলার ফ্লোরের মতনই, সরি 3 তলার ফ্লোরের মতন। আমি হাঁপাচ্ছি একদম উঠে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কোথায় গেল আমার তৃষ্ণা ভাবি? এই যে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে বাবারে ফুচকা বানাইছেন, এটা কি গরুর মাংস? পটে ভরতেছেন কেন? আমাদের কি খেতে দিবেন না? আচ্ছা, একজনকে দিচ্ছে। এই যে মালা দৌড় দিচ্ছে তৃষ্ণা ভাবি। কি ঈদি? ঈদি, এই যে ঈদি পেয়েছে। এই শুনো, এই নাও তোমাদের কাবাব, এটা একটা ভাজতে হবে। বাচ্চাকুল, বাচ্চাকুল, সুন্দর দেখা যাচ্ছে তোকে মামনি। মৌ তুই এত চুপ হয়ে রয়েছিস কেন? ঈদ মুবারক বল।
ঈদ মুবারক। দেখি কি বানাইছস, উঠা। কিছু বানাই না এগুলো। এটা কি? এটা কি সেমাই? আর এটার মধ্যে কি? এর মধ্যে কিছু নাই আপাতত। খালি কেন? ওইটা হচ্ছে রান্নাঘরে। আমাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে হচ্ছে আমার মামনি ফ্লো, মানে ফ্লোরিন। আমি বলেছি একটা গ্রহণ এঁকে দিতে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, যে গ্রহণই হোক, কারণ গ্রহণ আঁকাই ভালো। কয়েকদিন ধরে মনে করেন অনেক রকমের গ্রহণ যাচ্ছে। কিছুদিন আগে খুব সম্ভবত সূর্যগ্রহণ গেল, তো দিনের বেলায় মেহেদি দিচ্ছি, এই জন্য আমি ভাবলাম একটা সূর্যগ্রহণ আঁকি, বলবো ঈদের দিন আমার গ্রহণ লেগেছে। কাছের থেকে ধরিস, পরে আমার গ্রহণটা দেখতে পারবে না আমার ভিউয়ার্স। এটা কি? এটা গ্রহণ, এটা হচ্ছে মেহেদি দিয়ে সূর্যগ্রহণ। আমিও দিছি। ওটা হচ্ছে আমারটা সূর্যগ্রহণই করেছে আমি। সূর্যগ্রহণ। আচ্ছা, আমারটা পুরো গ্রহণ। দেখেছি, মনে হচ্ছে ভুল করে চলে এসেছিল। এর চেয়ে বিশ্রী ডিজাইন মানে দুনিয়াতে হয় না। আমার নড়াচড়া আর কি বলবো। চারুকলা থেকে এই শিখছস 4 বছর? চারুকলা কি মেহেদি দেয়া শিখায়? তাতে কি আর্ট তো শিখায়। আর্ট তোদের কাজ এটা। ইউ হ্যাড ওয়ান আর্টটাকে বলে যে দেখবি, দেখ এই দেখ একটা আর্ট, এই দেখ এটা আর্ট না মূর্খ। এটাও একটা আর্ট, এটা কিন্তু একটা আর্ট। আল্লাহ, তবে তুই আমার কিছু কাদা দে, আমি এখানে মাটির মধ্যে এরকম কাদা এরকম করব কাদা নিয়ে। তুই আর্টটা বলাকে জানা এটা এক্সপ্রেশন, এটা একটা আর্ট। গুগল ইট, an expression is an art. আল্লাহ রে আল্লাহ, এটা বলে আর্ট। এক্সপ্রেশন আর্ট। আমার বান্ধবী বলছে আজকে রাতে ও যদি আমার হাতে মেহেদি না দেখে, ও রাতে কল দিবে, তাহলে ও বাড়ি বয়ে এসে আমাকে মেরে যাবে। আশিক খিট ও দেখ, the expression or application of human creative skills and imagination, ক্রিয়েটিভ স্কিলস এন্ড ইমাজিনেশন, typically in a visual form such as painting or sculpture, producing works to be appreciated primarily for their beauty or emotional power. এখানে দিনা আসছে, এটা একটা আর্ট। চারুকলা, you had one job and you failed. চারুকলা নিয়ে তুই কি? আমি তো আর্টের ব্যবসায় নাই, আমি তো ব্যাংকের ব্যবসায় আছি। আমার কাছে টাকা গুলো আর্ট না থাকলে থাকতিস? অবশ্যই তুই বেঁচে থাকতিস। আমাদের যারা টাকা কামায় এরা কেউই আর্ট করে না। আর্ট করে আর্ট তো করে না, আর্ট হচ্ছে তো তুই ফিল করস। আর্ট হচ্ছে, আর্ট যদি না থাকে তুই নিচে। ফাইনালি আমি একটুখানি মেহেদি দিলাম আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা। এই যে আমার মৌরিন সোনা কমপ্লিট করলো, এই মাঝখানের গোলটা দিয়ে দিয়েছে ফ্লোরিন, আর বাদবাকি চারপাশের এই তারাগুলো এঁকে দিয়েছে মৌরিন। এই মেহেদিটার মানে হচ্ছে এখানে একটা গ্রহণ লেগেছে এবং বাদবাকি তারারা সেই গ্রহণ এনজয় করছে, তাই কিনা বলতো মামনি? কারেক্ট না? সুন্দর করে বল। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস গ্রহণ অ্যান্ড বিউটিফুল স্টার্স। আবার বল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা ব্যাপক ঝগড়া চলতেছে আর্ট নিয়ে। এটা হচ্ছে চারুকলায় থেকে পাশ করা, আর এটা হচ্ছে আমার ছেলে ব্যাংকার, আর মাঝখানে বসে আছে যিনি, উনি হবু একজন অফিসার, আর্মি অফিসার হবে। ছি ছি, এগুলো বলে না। এখন এরা ও হচ্ছে অডিয়েন্স, এবং ওরা হচ্ছে ঝগড়া করছে আর্ট কি সেটা বোঝানো নিয়ে। চরম ঝগড়া চলছে, পুরোটা আপনাদেরকে শোনানোও যাবে না, দেখানোও যাবে না। এটা হচ্ছে আরেকটা ক্যাডেট, সে ঘুমাচ্ছে, সে যেখানে যায় সেখানেই ঘুমায়। এই যে মালা সুন্দরী রোস্ট রান্না করে নিয়ে আসছে, আর এখন আমি যে কাবাব বানাই নিয়ে আসছি ওইটাও ভাজতেছে। আমাদের মালা হচ্ছে অসম্ভব কর্মঠ একজন নারী। তুমি কি ভাবছো যে ও রোস্ট বানিয়ে এনেছে? অবশ্য না, তাই তো ভাবছিলাম। হ্যাঁ, এখানেও ঝগড়া। একটু আগে আর্ট ফর্ম নিয়ে ওখানে ঝগড়া চলতেছে, এখন এখানে রান্না নিয়ে ঝগড়া। ভাবছিলাম মানে তুমি একবার দেখো যে আমি কত কিছু
না না, দাম তো ডেফিনেটলি আছে, ওই জন্যই তো না ওই জন্যই তো বলতেছি। হাই হাই, আমি কিসের মধ্যে অডিয়েন্স, তো এখন আমি হয়ে গেলাম। এতক্ষণ অডিয়েন্স ছিল, এখন আমি অডিয়েন্স, বুঝতে পারছি না কোন পথে যাব। এই যে আমাদের দুপুরের ঈদের খাবার দাবার সব চলে আসছে। পোলাও, এই যে আমি তৃষ্ণা ভাবি বানিয়েছে, এটা জালি কাবাব আমি বানিয়েছি। এই যে তৃষ্ণা ভাবি গরুর মাংস রান্না করেছে, মালা রান্না করেছে, রোস্ট, আর একটু আগেও জর্দাটা পুরা ছিল, এখন কে যেন একটা খেয়ে ফেলছে অল্প একটুখানি, আর বাকি মিষ্টিগুলো সব ফ্রিজে আছে। এই হচ্ছে আমাদের আজকের ঈদের খাবার দাবার। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, বিশাল খাওয়া দাওয়া। মানে কি বলবো, এটা যেমন অনেক মজা হয়েছে, এটা মজা হয়েছে, এটা মজা হয়েছে, তিনটা মজা হয়েছে, ভালো এটা কে রান্না করছে? এটা অনেক মজা হয়েছে, এটা মজা হয়েছে, এটা মজা হয়েছে, এটা মজা, তিনটে মজা হয়েছে, দুইটা খারাপ। ফুচকাটা হেভি মজা হয়েছে বাবা, তৃষ্ণা ভাবি ফুচকা হেভি মজা হয়েছে। আমি একদমই ভুলে গিয়েছিলাম শেয়ার করতে, এই যে আমি একটু জর্দা সেমাই করেছি, পায়েস করেছি, আর এই যে পুডিং করেছিলাম কারণ এই যে বান্দারা আসছে, এই যে দেখেন দুলাদুল্লি করছে, সে দুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, আর এই যে আরেকজন সবুজ পরি, হ্যাঁ, ছি 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 ছি, কলা গাছ, এই কোনো কলা গাছ নাই আজকে ঈদের দিন, হ্যাঁ। এই সব পাখির দল, কিচিমিচি পাখির দল এসে এগুলো খাওয়া দাওয়া শেষ, আর এখানে জুস ছিল, ওদের ঠান্ডা ঠান্ডা জুসও খাওয়া শেষ, এগুলো সব এই যে দেখেন বাটি বুটি সব খালি, খাওয়া দাওয়া মাত্র কমপ্লিট। হ্যাঁ, কি পেটও টাইট হয়ে গেছে। না, আমি তো সেরকম কিছু বানাই নাই এবার ঈদে, এই হালকা এই 3টা আইটেমই করেছিলাম। এখন যাই হোক, সবাই খেয়েছে, আমি অনেক খুশি। হালকা আলো আসছে কিনা আমি জানি না, আমি আর তরি এই যে আমাদেরকে ভূতের মতন লাগছে। আমরা একটা সাইকেল রিক্সার মধ্যে, না ব্যাটারি রিক্সা অটো রিক্সার মধ্যে বসে আছি, তরি আইসক্রিম খাচ্ছে, আর অন্ধকারে দেখেন আমরা ভূতের মতন। আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না, এই যে আমি একটু আলোয় দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি নিরুদ্দেশে, কোথায় যাচ্ছি আমরা জানি না। আমরা একটা ব্যাটারি রিক্সায় বসে কোথাও একটা যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে সাখাওয়াত এবং সাফায়েত। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে আবার আপনাদেরকে দেখাবো। ওরে ধরে রাখিস আমাকে, ও মাগো, লাভ দিবে নাকি? ও খোদা, আমরা নাগরদোলায়, কি ভয়াবহ ব্যাপার একবার চিন্তা করেন। আমার পার্সটাকেও ধরিস তো, আমি পারি না রাইডে উঠতে, আর আমি আজকে নাগরদোলায় উঠে বসে আছি। একবার ভাবেন আমার অবস্থা, জানি না কি হবে। ফাইনালি আপনাদের সামনে চলে এলাম আজকের ঈদের ব্লগ শেষ করার জন্য। একদম ক্লান্ত শ্রান্ত, কিন্তু উচ্ছ্বাস উদ্যম একটু কমছে না। মাত্র বাইরে থেকে ঘুরে আসলাম, আসার পরপরই বাচ্চাগুলো প্রচণ্ড হাংরি হয়ে গেল, তো খুব চটজলদি আমি একটু রান্না বলতে জাস্ট একটু পোলাও রান্না করলাম, আর সব তো করাই ছিল। তারপর ওরা খেলো, তারপর ওরা বিদায় নিয়ে চলে গেল, আর আমি বসলাম আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। কারণ আমাকেও এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে কি বলবো, এই যে মেকআপ টেকআপ করে আছি এগুলো একটু ফ্রি হয়ে তারপর একটু নিজের মতন বসবো, নামাজ শেষ করব, এই তো, তাই না? তো সারাটা দিন আজকে ঈদের আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো। সারা দিনই
একদম ভরপুর, যেটা কি ঈদের আমেজ বলে, সেই রকম একটা ঈদ আমরা কাটালাম, খুব জমজমাট, একেবারে পরিবারের সবার সাথে হাসি খুশি আনন্দে, আর প্রচুর খাবার দাবারে। তো আসলে রোজার পরে না যেটা হয়, হঠাৎ করে কিন্তু ক্ষুধা পায় না। তো দুপুরের দিকে সবারই একটা কেমন যেন গড়িমসি চলছিল, খাই কি না খাই, মানে এরকম। কিন্তু আলটিমেটলি এটাকে তো ব্রেক করতে হবে, কারণ এখন রোজা শেষ, এখন তো দুপুরের খাবারের ব্যাপার আবার চলে আসে, তাই না? তো সেইভাবেই আমরা খেলাম টেলাম, সবই করলাম, এবং যথারীতি বিকেলের দিকে আমাদের কিন্তু খুবই ক্ষুধা পেয়ে গেল, খুবই, মানে ওই যে ইফতারের যেরকম হয় সেটা। তো এনিওয়ে সব কিছু খুব মানে ভালো লাগলো, বাচ্চাদের সাথে এনজয়ও করলাম, ঘুরলাম ফিরলাম। আর আমার এই যে এই ড্রেসটা দেখেন, এটা হচ্ছে আরেকটা ড্রেস যেটা পরে আমি বাইরে বের হয়েছিলাম বাচ্চাদের সাথে। তো এই তো আজকের দিনটা খুব চমৎকার কাটলো, শুধু ঘুরে ঘুরে আমার বাচ্চাটাকে আমি মিস করেছি, অনেক মিস করেছি। যাক, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ পাক যার যেভাবে যেখানে রিজিক রেখেছেন সেটা তো সেভাবেই হবে। এখন আমার বাচ্চার রিজিক এই মুহূর্তে কানাডায়, কাজেই আমি তো ঈদের দিন এখানে বসে তাকে আশা করতে পারি না, তাই না? আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং ও পড়াশোনার জন্য যেই উদ্দেশ্যে মোট কথা ও গিয়েছে, ও যেন পড়াশোনা শেষ করে ওখানে সাকসেসফুল হতে পারে, সেই জন্য দোয়া করবেন। আর আমি শুরুতেই বলেছিলাম, একদম রমজানের শুরুর দিকে বোধহয় বলেছিলাম, যে আমি আপনাদেরকে একটা নিউজ আমি জানাবো। তো সেটা আমি এখন আজকে ঈদের দিন বলছি যে আর কয়েকটা দিন পরে জানাবো, এখনই জানাচ্ছি না, ইনশাল্লাহ অবশ্যই জানাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। রমজানের পুরো সময়টায় আসলে অনেক কিছু বলেছি, জানি না কে কিভাবে নিয়েছেন, কিন্তু আজকে ঈদের দিন, আজকে অলরেডি মানে সারাটা দিন ঈদের আনন্দে মশগুল ছিলাম, সব ছিলাম, বাট একটা কথা সারাটা দিনই মাথায় ঘুরেছে। এখন ভাবলাম আপনাদের সাথে সেই কথাটা দিয়েই শেষ করব আমার আজকের ভিডিও। কি জানেন, কাছের মানুষদেরকে কাছে ধরে রাখতে জানতে হয়। আপনি যদি মনে করেন একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ মনে করলেন আপনার যে কাছের মানুষ সে আর আমার কাছের না, আপনি যদি বলেন, প্রশ্নই করতে পারেন যে এটা কেমন কথা, এত সোজা জীবনটা কি, এত সোজা যে ঘুম থেকে উঠলাম আর আমি বললাম যে না, আজকে থেকে তুমি আর আমার কাছের মানুষ না, এত সোজা? আর আমি যদি উত্তর দিই অবশ্যই সোজা, এর চাইতেও বেশি সোজা, কি মনে হয় এর চাইতে বেশি সোজা? এত সহজ? তো যাই হোক, কারোর কাছে হয়তো এতই সহজ,
হতেও পারে, কে জানে। কাজেই সেই সমস্ত মানুষরা যারা একদিন ঘুম থেকে উঠে ভাবতে বসে যে আমার যে কাছের মানুষ বা আমার যে পাশের জীবন সঙ্গী, আমি আসলে তার সাথে আমার জীবনের কোনো মিল খুঁজে পাই না। আমার যে জীবন সঙ্গী সে আসলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে না, আমার মেন্টাল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে না, ইমোশনাল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে না। এবং সে কারণেই আমি তাকে চেঞ্জ করে ফেলব, আমি মেন্টালি এবং ইমোশনালি তাকে ফ্রি করে দিব। কাজেই আজকে থেকে সে থাকবে, সে আমার রেসপন্সিবিলিটি, কিন্তু ইমোশনালি অ্যান্ড মেন্টালি আই এম ডিটাচড। আপনারা কি আমাকে পাগল মনে করছেন? এরকম চিন্তা যারা করে আমিও তাদেরকে পাগলই মনে করি। বিশ্বাস করেন, কেউ কেউ আছে না যারা এইরকম চিন্তা ভাবনা করে বা করতে পারে, আছে। আমি তাদেরকে দেখিনি এটা বলবো না, দেখেছি। তো ওয়ান ফাইন মর্নিং তারা চিন্তা করলো, এই ব্যাপারটা চিন্তা করলো। কি হয় জানেন, একটা কথা আছে, আপনারা ইলাস্টিক চেনেন তো? ওই ইলাস্টিককে, যেটা রাবারের মতন টানা যায়, টানলে কি হয়, এরকম করে টানবেন, দুই মাথায় দুইটা আঙ্গুলে এরকম করে চাপ দিয়ে ধরে টানবেন, দেখবেন কি ইলাস্টিকটা না এরকম বড়, এরকম বড়, আরো বড়, মানে দুই সাইড থেকে যখন টানবেন ইলাস্টিকটা টান টান হয়ে যাবে, যত দূর আপনি নিতে পারেন টান টান হয়ে যাবে। একটা সময় কি হয় জানেন, সেই ইলাস্টিকটা আপনি আবার ছেড়ে দেন, আবার জায়গা মতো চলে আসবে। এরকম করে ডেইলি আপনি ইলাস্টিকটাকে টানছেন, ডেইলি টানছেন। একটা সময় সেই ইলাস্টিকটার দুটো গতি হবে, দুটো। হয় ইলাস্টিকটা ছিঁড়ে যাবে, আর নয় সে তার ইলাস্টিসিটি হারাবে। দ্যাট মিনস ওই টানলেও আর আগে যেমন বাড়তো তখন আর বাড়বে না, তখন এটা একটা এমনই একটা নরম সরম সামথিং একটা কিছু হয়ে যাবে। ইলাস্টিসিটি নেই তো, ওটা টানলে মানে টুকরা টুকরাও হয়ে যেতে পারে, আবার যা খুশি মানে একটা আঠালো রাবারের মতন সামথিং হাতে চ্যাপ 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 করে ওরকমও হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এই ধরনের যারা চিন্তা ভাবনা করে তাদের কি হয় জানেন তো, একটা সময় তারা পৃথিবীতে যে কোনো সম্পর্কের মানে যে ইলাস্টিসিটি আছে বা সম্পর্কের যে কি বলবো, বলে না যে একটা যে কোনো জিনিসেরই একটা লিমিটেড একটা সময় থাকে,
সম্পর্কও কিন্তু সেই রকম। আপনি সম্পর্ককে যতক্ষণ ইসে করবেন, ওই একদিন বলেছিলাম বোধহয়, সম্পর্ক একটা চারা গাছের মতো, ভালোবাসা একটা চারা গাছের মতো। ভালোবাসা ছেড়ে দেন, সম্পর্ক একটা চারা গাছের মতো। আপনি ওটাতে যতক্ষণ পানি দেবেন, সার দেবেন, আলো বাতাস দেবেন, ততক্ষণ পর্যন্ত এটা বাড়বে, ঝরঝরে পাতা হবে, ফুল হবে, ফল হবে, ছায়া বাতাস সবই পাবেন, পাখি বসবে, ডাকবে, প্রজাপতি উড়বে, তাই না? আর ঠিক যখন আপনি ওই গাছটায় সার, পানি, রোদ যা যা প্রয়োজন হয় একটা গাছের, সেগুলো দেয়া যখন বন্ধ করে দেবেন, ধীরে ধীরে গাছের শিকড় থেকে রসটা শুকাবে, গাছটা শুকাবে, পাতা ঝরে যাবে, হলুদ হবে, ঝরে যাবে, ফুল হবে না, প্রশ্নই ওঠে না। ফুল না থাকলে প্রশ্নই ওঠে না যে ফল হবে, তাই না? তো ফুল, ফল, পাতা কিছু নেই এরকম একটা গাছে কোন পাখি এসে বসবে? আর যেখানে ফুল নেই সেখানে প্রজাপতি উড়বে কোথায়, তাই না? সম্পর্ক ঠিক এরকম। এত হালকা না জীবন, এত হালকা জিনিস না যে এক সকালে আমি ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে আমার যে জীবন সঙ্গী আছে তার সাথে আমার মেন্টালিটিতে মিলছে না, সে একরকম, আমি আরেক রকম, দুজন সম্পূর্ণ দুই রকম। কাজেই আমার তাকে চেঞ্জ করে ফেলতে হবে। আমি বলবো এই সমস্ত মানুষদের না শুকরিয়া করা উচিত আল্লাহ পাকের কাছে। কেন বলেন তো? শুকরিয়া এই জন্য করা উচিত যে তার যে জীবন সঙ্গী সে আর এই যে মানুষটি যে চিন্তা করছে, এই দুজন মানুষ যদি একই চিন্তাধারার হতো, একবার ভাবেন তো ঘটনাটা কি হতো। কি হতো? এই যে যে চিন্তা করছে যে আমার সাথে আমার জীবনসঙ্গীর মেন্টালিটি মিলে না, তাকে চেঞ্জ করে ফেলতে হবে। ঘুম থেকে উঠে আমি এটা চিন্তা করলাম এবং সেদিন থেকে আমি তাকে ইগনোর করতে শুরু করে দিলাম। আমি তাকে অপমান, অসম্মান, অবজ্ঞা, অবহেলা, যত রকম যা কিছু আছে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নেওয়া, তার সাথে প্রতারণা করা, তার সাথে যা মনে চায় আমার সব কিছু আমি করতে শুরু করে দিলাম। একবার ভাবেন তো, আজকে আপনার যে জীবন সঙ্গীটি আছে সে যদি ঠিক আপনারই মেন্টালিটির হতো, তাহলে ঘটনাটা কি দাঁড়াতো? সে যদি ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে চিন্তা করত যে না, আমার সাথে তো আমার জীবন সঙ্গীর মেন্টালিটিতে মিলছে না, আমার তো একে চেঞ্জ করে ফেলতে হবে, এবং সে যদি এই একই কাজগুলো ইগনোর করা, অবহেলা, অসম্মান, অপমান, অবজ্ঞা, অপরাধমূলক কাজকর্ম, প্রতারণা, আরো যা যা আছে, মিথ্যাচার, এই সমস্ত অপরাধ করতে হলে তো মিথ্যাচার করতে হবে। মিথ্যাচার ইজ মাস্ট। ও মাই গড, আমি অপরাধ করব আর মিথ্যাবাদী হব না? আচারে পাঁচ ফোড়ন ছাড়া আচারের মতো, বুঝতে পারছেন? একটা আচার বানাতে গেলে আমরা যেমন পাঁচ ফোড়নের কথা চিন্তা করি সবচেয়ে আগে, তো অপরাধের সাথে মিথ্যাচার নেই। মানে আমি অপরাধী কিন্তু আমি মিথ্যা বলছি না, এটা হচ্ছে ওই পাঁচ ফোড়ন ছাড়া আচার।
অপরাধ যেখানে, মিথ্যাচারও সেখানে। বুঝতে পারছেন? আর একবার ভাবেন, আল্লাহ পাক কেন দুটো মানুষকে সম্পূর্ণ দুটো মেন্টালিটির তৈরি করল? কি মনে হয় আপনাদের কেন করল? ওই যে বললাম, দুটো মানুষই যদি একই চিন্তাধারার হতো, অবস্থাটা কি হতো? একজন ঘুম থেকে উঠে ভাবলো আমার একে চেঞ্জ করতে হবে, উমা পরক্ষণই দেখা গেল পাশের জন্য ঘুম থেকে উঠে চিন্তা করছে আমার মেন্টালিটির সাথে মিলছে না, আমার একে চেঞ্জ করতে হবে। এবার বলেন খেলাটা কে কাকে চেঞ্জ করছে? কে এখন তাহলে কাকে চেঞ্জ করছে? কিভাবে করছে? কে কার সাথে প্রতারণা করছে? কে কার সাথে মিথ্যাচার করছে? কে কাকে অবহেলা করছে, অসম্মান করছে, অবজ্ঞা করছে, অপমান করছে? কে কাকে ইগনোর করছে? কে কার সাথে অপরাধ করা বন্ধ করলো? কে কার সাথে অপরাধ শুরু করলো? আপনি কিভাবে বুঝবেন? ঠিক এই জন্যই আল্লাহ পাক দুটো মানুষকে সম্পূর্ণ ভিন্ন নেচারের, ভিন্ন ক্যারেক্টারের, ভিন্ন চিন্তাধারার এবং ভিন্ন মন মানসিকতা ফিলিংস দিয়ে পাঠিয়েছেন, কিন্তু দুজনকে এক করেছেন সংসারে। মনে করেন আমি একরকম চিন্তাধারার, আমার যে জীবন সাথী তার চিন্তাধারা একেবারে আলাদা। মানে আমি নর্থ পোল, তাহলে সে সাউথ পোল। বুঝতে পারছেন কেন আল্লাহ পাক এই দুজনকে একসাথে করল? আমি যদি নর্থ পোল হই, তাহলে তো নর্থ পোল যেরকম হবে সেই ধরনেরই আরেকটি মানুষের সাথেই আমার জীবন সাথীর হিসাবে আমাকে যুক্ত করা দরকার ছিল। তাহলে নর্থ পোলে একটা মিল হতো এবং সব অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল হতো না? আবার মনে করেন আমার জীবন সাথীটি সাউথ পোল, তাহলে তারও জীবনে সাউথ পোল টাইপের একজন কাউকে এনে দেওয়াটাই তো কর্তব্য ছিল। তাহলে কি হতো? সাউথ পোলে মিল 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 মিল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল হলো না কেন? কেন হলো না? কেন নর্থ পোল এবং সাউথ পোলে আল্লাহ পাক মিল করলেন? ব্যালেন্স, ব্যালেন্স, দিস ইজ কল্ড ব্যালেন্স। আল্লাহ পাক এই দুনিয়াতে ব্যালেন্স করবার জন্য যা কিছু প্রয়োজন বুঝে শুনে করেছেন, না বুঝে আল্লাহ পাক একটি কাজও করেননি। এখন আমি কে বা আমার জীবন সাথী সে কে যে ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে আমি চিন্তা করতে বসবো? আমার তো পোষাচ্ছে না। নো, আমি নর্থ পোল, আমার নর্থ পোলের একজনকে প্রয়োজন। আই হ্যাভ টু চেঞ্জ হিম। রাইট? অথবা আমার জীবন সাথী ঘুম থেকে উঠে ভাবলো, নো, I am from South Pole and I need someone from South Pole too. আমার তো নর্থ পোলে পোষাচ্ছে না। I need someone from South Pole. তো আমরা কে বাবা? আমরা কে এগুলো ডিসাইড করার জন্য? We are nobody. We are simply nobody. বুঝতে পারছেন? এটা চিন্তা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, আমি বোধহয় শুরুর দিকে একবার বলেছিলাম, প্রত্যেক মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে। আমি একটা অন্যায় অপরাধ করে
যতই এখন ভালো কাজ করি না কেন, হবে না, হবে না গো, হবে না, হবে না। আমরা বলি আল্লাহ, আর ইংরেজিতে বা অন্যান্য ধর্মে বলে ইউনিভার্স। তারা বলে ইউনিভার্স কখনো ভুলে না, আমরা বলি আল্লাহ কখনো ভুলে না। বাংলায় যদি ইউনিভার্সকে আপনি মানে ট্রান্সলেট করেন তাহলে দাঁড়ায় পৃথিবী কখনো ভুলে না। মানুষ ভুলে যায়, মানুষ ক্ষমা করে দেয়, পৃথিবী করে না, ইউনিভার্স করে না, আল্লাহ করে না। কোনো না কোনোভাবে এই একই জিনিস ফেরত আসবে, কর্মা, কর্মফল, কর্মা। Every single soul has to face their karma. প্রত্যেকটি আত্মাকে তার কর্মের ফল ভোগ করতে হবে, আজ অথবা কাল। কাজেই এই ছোট্ট কথাটা মাথায় রেখে নিজের জীবনটাকে আল্লাহর দরবারে সঁপে দেন এবং ভুল করেও কর্মফলটাকে নেগেটিভ করেন না। এনিওয়ে, ভাবছিলাম খুব ছোট্ট একটা কথা বলবো। আজকে সারাদিন এটা নিয়ে এত ভেবেছি, ছোট্ট বক্তব্য আর হলো না, বিশাল একটা বক্তব্য হয়ে গেল। ক্ষমা করবেন সেজন্য। কথা বলতে বসলে আমার হুঁশ থাকে না, এটা সবাই বলে। আর আমি মনে করি আমার কথাতে কোনো ভুল নেই, কাজে আমার বলতে কোনো দোষ নেই। সবাই ভালো থাকবেন। জানি না কালকের দিন কি আছে কপালে, যাই থাকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, ঈদের আনন্দকে ভরপুর উপভোগ করেন, এটাই আমার কামনা। আল্লাহ হাফেজ।